এতটা কি আশা করেছিলে যে মোটামুটি একটি বাদে সব সংস্থা বিজেপিকে এগিয়ে রাখছে, ৭৭ থেকে এত বড় লাভ সম্ভব? সুমনদা, এই লড়াই হ্যাঁ, বিজেপি বনাম তৃণমূলের লড়াই শুধুমাত্র ছিল না, এই লড়াই ছিল পশ্চিমবঙ্গের জনতা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের সবার সমস্ত মানুষের বিরুদ্ধে। এমন কোনো মানুষ পশ্চিমবঙ্গে ছিলেন না যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই ১.৫ দশকের টায়ারিনি। যে দুটো কথা বলবো, এক হচ্ছে এক্সিট পোলের ফলটা যদি উল্টো হতো, তুমি মানে ঠিক কতটা ক্ষুব্ধ এবং তীব্র সমালোচনা করতে, আর তুমি বললে যে লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাকি বাংলার মানুষ। অরূপ খানিকক্ষণ আগে বললে এই লড়াইটা আসলে অমিত শাহ বনাম বাংলার মানুষ। দাদা, মানুষ কাকে ধরবে? দাদা, আনন্দবাজার পত্রিকা ম্যাডাগাস্কার থেকে ছাপা হচ্ছে, এইরকম অস্বাভাবিকতা হতে পারে না। 15 বছর ধরে যে জিনিস সবাই পুইয়েছে, এবিপি আনন্দ তার থেকে বাইরে নয়। এবং যত নোটিশ বোধহয় সুমন দে পেয়েছে, সেই সব নোটিশ যোগ করলে মোটামুটি বিক্রি করে যা টাকা হবে কিলো দরে, তাতে অ্যালুমিনিয়ামের ডেচকি হয়ে যাবে। তো যাই হোক না কেন, বিভিন্ন সময় মিথ্যে মামলা, অত্যাচার, ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান, সব কিছুই তো লুট করেছে তৃণমূল কংগ্রেস। মেধা লুট হয়েছে, জমি লুট হয়েছে। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি, প্রতিবাদ করতে করতে ক্লান্ত, আর আপনারাও শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু মুশকিল হচ্ছে, তাতে কি কোনো পরিবর্তন হয়েছে? মানুষ যখন কারুর সম্বন্ধে বলে না দাদা আপনার সঙ্গে আছি, দিদি আপনার সঙ্গে আছি, তাহলে বোঝা যায় মানুষ তার সঙ্গে আছে। এবার সৌভাগ্যের বিষয় আমাদের দিক থেকে কি জানো তো, এবারে মানুষ ক্যামেরার সামনে বলেননি যে দাদা ভোট লুট হয়েছে, নিজের ভোটটা অন্য কেউ দিয়েছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই জিনিস, এটাই তো সৌভাগ্য। আর দ্বিতীয়ত যেটা বলছিলাম, তারপরে যদি কেউ বলে যে কি হলো দাদা এরকম কেন ভাবছেন, আমাদের কেন অন্যরকম ভাবে ভাবা উচিত নয় আপনার, তাহলেও বুঝতে হবে মানুষ আপনার সঙ্গে আছে। কিন্তু যে মুহূর্তে মানুষ ফলাফলটা উল্টো হলেও মানুষের রায় মাথা পেতে তোমরা নেবে তো? 100 বার ফলাফল উল্টো হতোই না, ফলাফল উল্টো হতে পারে না। তাহলে প্রাকৃতিক নিয়ম বদলে গেছে মনে করতে হবে। সূর্য পশ্চিম দিকে উঠছে কিংবা জল সাগরে নেই আকাশে আছে, এরকম আলোচনা আরম্ভ হবে। এই ধরনের ফলাফল এই পরিস্থিতির পরে এই ধরনের ফলাফলই হবার কথা। বলতে চাইছি যে পরিষ্কারভাবে দুটো রাজনৈতিক দল এখানে যুদ্ধ করেছে, শুধু তাই নয়, এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ আর কিছু হোক আর না হোক, অন্তত এই 15টা বছরের 1.5 দশক ধরে আমরা যা দেখেছি বা যা পেয়েছি তার থেকে মুক্তি পেতে চাই। এই গণতান্ত্রিক মুক্তি, যেটা মুশকিল হয়ে গিয়েছিল, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল সুমনদা। কেউ কোনো কথা বলতে পারতেন না, যেটুকু বলার বা যেটুকু করার সেটুকু শুধুমাত্র এই কলকাতার 20 কিলোমিটারের মধ্যে যেখানে মিডিয়ার ক্যামেরা পৌঁছে সেখানে তাও কিছু কথা বলা যেত, কিন্তু সেখানেও আরজিকর হয়ে গেছিল, আরজিকর আটকানো যায়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে এটাই তো হওয়ার স্বাভাবিক, এর বাইরে অন্য কি হতে পারে? ফলাফল উল্টে যাবেটা কি করে? উল্টানোর তো কোনো জায়গা নেই। আজকে মানুষ যারা ভোট দিয়েছে, দেশের সবকটা এক্সিট পোল 400 পার করে দিয়েছিল তোমাদের লোকসভায়, সেখানে তোমরা 240-এ আটকে গেছিলে। এক্সিট পোল নিয়ে ভেবে লাভ নেই সুমনদা। আমাদের দিল্লি কিংবা হরিয়ানায় আমাদেরকে সবাই আমাদের হারিয়ে দিয়েছিল। সমস্ত এক্সিট পোল দিল্লি আর হরিয়ানা আমাকে হারিয়েছে। সমস্ত জায়গায় বিহারে এক্সিট পোল স্বীকার করলে এখানে যারা তৃণমূলকে হারিয়েছে তারা আসলে তৃণমূলকে স্বীকারে যাচ্ছি না। এ জয় আগাম বলছি, এ জয় পশ্চিমবঙ্গের জনতার জয়। আর যে সরকার আসতে চলেছে সেই সরকার যদিও ভারতীয় জনতা পার্টির জেতা বিধায়কদের দ্বারা নির্মিত একটা সরকার হবে, কিন্তু সেটা হবে আসলে পশ্চিমবঙ্গের জনতার সরকার। এরকম ভালো কথা অনেকেই বলেছিল। আর 4টে দিন, তারপরই ভোটের রেজাল্ট। আশায় আশঙ্কায় দিন কাটছে প্রার্থীদের। তার মধ্যে এইসব এক্সিট পোল, ফলের আগেই ফলের আভাস কি টেনশন বাড়ায়? এক্সিট পোল তো সবার সব দেখেছে, কিন্তু আমি যা 1 মাসের মধ্যে যা পোলের এক্সিটটা দেখলাম, ওইটা কালকে পোল হতেও দেখেছি। ওর জন্যে রেজাল্টটাও জানি যে হ্যাঁ, পাবলিক ভোট দিতে পেরেছে, নির্ভয়েতে ভোট দিতে পেরেছে। এর মানে হচ্ছে 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার আসছে। এক্সিট পোলগুলো দেখলাম, তাদের অনেকগুলো সংস্থা আছে যাদের নাম আমি পূর্বে কখনো শুনি। ফলে তাদের জেনুইনিটি বা তাদের বাস্তবতা নিয়ে আমার খুব প্রশ্ন আছে। কারণ তারা যেভাবে সার্ভে রিপোর্টগুলো বার করেছেন,
এই সার্ভেটের বাস্তব ভিত্তি বলে আছে বলে আমার মনে হয় না। এবং এদের এই যে যারা এক্সিট পোল করেছেন জনমানসে তাদের গ্রহণযোগ্যতা নেই। 2024 আর 21-এ তো মেলেইনি একদমই। তো স্বভাবতই আমার এই এক্সিট পোলগুলোর আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা মনে হয়নি। এর কোনো বাস্তবতাও নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হবে বলে আমার মনে হয় না। সৌম্য মনে করে যে এটা এক্সিট পোলে আসলে কোনো মিরাকেল হতে পারে ওই 4 তারিখে আসল ফলাফলটাতে। সৌম্য, দেখুন, প্রথমে বলি যে আপনারা যে আলোচনাটা করছেন সেই আলোচনার সঙ্গে আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হবে। আমি সবটা সমর্থন না করলেও কিছুটা তো বাস্তব মানতেই হয়। 4-5টে এক্সিট পোল দেখিয়েছেন, কিন্তু 4-5 দিন পরে আমাদের এক্সাক্ট পোলের দিকেই তাকিয়ে থাকতে হবে। কারণ একদম আপনারা এই 5টা যে এক্সিট পোল বা এখন পর্যন্ত 6টা-7টা দেখালেন, তাতে কিন্তু একটা জিনিস প্রমাণ হচ্ছে যে যদি আমি মিন ধরি বা মধ্যিখানের জায়গাটা যদি ধরি, তাহলে কিন্তু একটা ফটো ফিনিশ হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। খুব কাছাকাছি, মানে খুব একটা বিরাট ক্লিয়ার মেজরিটি নিয়ে কেউ আসতে চাইছে এরকম একটা বিষয় নয়। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের এই এক্সিট পোল বা এক্স্যাক্ট পোলের ফিগার থেকে হঠাৎ তার ধর্মতলার ঘোড়ারা হঠাৎ আনন্দিত হয়ে না পড়ে যে আমাদের ঘোড়া কেনা বেচা আমাদের আবার কেউ আবার এদিক ওদিক না চলে যায়। কারণ এই জিনিসের প্রবণতা বাড়বে এবং ওই অ্যাটাচি আর রিসর্ট পলিটিক্স হয়তো আমরা পশ্চিমবঙ্গে দেখলেও দেখতে পারি। এটা আমার অনুমান, আমি জানি না হবে কি হবে না। ঠিক, যাই হোক, একটা শুধু মানতে হবে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তুমি যদি পরিসংখ্যান দেখো, তাতে কিন্তু এই রকম নির্বাচন একেবারে হয় না। যে দল যেতে তারা অন্তত 170-180-তে একদম সুমনদা, আরেকটা কথা আমার যেটা মনে হচ্ছে, কিন্তু কাগজে কলমে আমরা দেখেছি, বাস্তবে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এরকম হয় না। এবং একটা জিনিস পরিষ্কার হয়েছে সুমনদা, আপনি দেখবেন যে আস্তে আস্তে টেনিওরটা কমছে। 25 বছরের কংগ্রেস সরকার, তারপরে আস্তে আস্তে 34 বছরের বাম সরকার, তারপরে 15 বছরের তৃণমূল সরকার। বোধহয় মানুষ এবার এটাও চাইছে যে খুব লম্বা মেজরিটিতে অনেক দিন ধরে মানুষকে ক্ষমতায় থাকার যে ইলেকটেড অটোক্রেসির দিকে কনভার্সান, এটা মানুষ বোধহয় এবার আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করেছেন যে বোধহয় বদলানোর প্রয়োজন বা ইত্যাদি ইত্যাদি। কারণ 15টা বছর ধরে একটা সরকার তার কি পারফরমেন্স দিয়েছে সেটা মানুষ জানেন। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, দেখুন এক্সিট পোলে একটু আগে আমার তৃণমূলের প্রতিনিধি বন্ধুবার বলছিলেন যে আজকে নির্বাচন কমিশন, কিন্তু এক্সিট পোল আমি যাই হোক যেটাই হোক, যেটা কি ফল হবে মানুষ বলবে। আগামী দিন অনেক এক্সিট পোল ভুল হয়েছে, অনেক এক্সিট পোল ঠিকও হয়েছে, কারোর পক্ষে গেছে কারোর বিপক্ষে গেছে, একটা দল জিতবে একটা দল হারবে। কিন্তু এটা ঠিক আজকে মানুষ জিতেছে এই কারণে বলবো, তার কারণ সত্যি তো পঞ্চায়েত নির্বাচনে এই একটা মাত্র জায়গা ভাঙনের 7টা লোক খুন হতে হয়নি। একটা নির্বাচনে আমি দেখেছি আজকে মেরেছে, রক্তপাত হয়েছে, ঠেকানো যায়নি। কিন্তু মোটের ওপরে নির্বাচন কমিশন এসআইআর এর দগদগে ঘাটা, যদি বলো একটা ডোমকলে 15 জন মানুষ মারা গেল, এসআইআর এর আমি ইনস্টেড অফ হ্যাভিং একটা দগদগে ঘা এসআইআর এর থাকা সত্ত্বেও বলবো নির্বাচন কমিশন, এই এক্সিট পোল বলুন যে পোল বলুন, নির্বাচন কমিশন জয়লাভ করেছে। মানুষের কনফিডেন্স বিল্ডিং মেজারে কিন্তু মানুষ, আচ্ছা বলুন তো আজকে কটা মানুষ বলেছে আমি ভোট দিতে পারিনি? তৃণমূল বিজেপি দুদলই সরকার গড়তে দৃঢ় প্রত্যয়। এ দাবি করছে এত পাবো, ও দাবি করছে অত। তবে উল্টো দিকে কংগ্রেস সিপিএমও রয়েছে যারা চাইছে যে কোনো ভাবে শূন্যের গেরো কাটাতে, তারপর নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে। এক্সিট পোলে বহু সমীক্ষক সংস্থাই আভাস দিচ্ছে কংগ্রেস সিপিএম এবার বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারে। কিন্তু প্রার্থীরা কি আশা করছে, মানুষের মন পড়ে তারা কি বুঝেছে, তাদের দল এবার কিরকম ফল করতে পারে? মানুষ এবারে নেমে ভোট দিয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের সফলতা নয়, এই এসআইআরের ওপরে বিরক্ত হয়ে, তাদেরকে যে হয়রানি করা হয়েছে প্রথম দিন থেকে তাদের ওপরে বিরক্ত হয়ে, এবং তৃণমূলের যে অপশাসন, বিজেপির যে অপশাসন, তাদের বিরুদ্ধে মানুষ ভোটদান করেছে। কংগ্রেস নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে এইবারে, এবং কংগ্রেস ছাড়া কোনো বউনি হচ্ছে না বিধানসভায়, এটুকু জেনে রাখুন, আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই। এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অনেক বাড়তে চলেছে। রাহুল গান্ধী যেভাবে পশ্চিমবঙ্গে সময় দিয়েছেন এই 2026-এর বিধানসভার নির্বাচনে, আমাদের অন্যান্য নেতৃত্বরা গুলাম আহমেদ মীর থেকে শুরু করে মাল্লিকার্জুন খাড়গেজি থেকে শুরু করে খোদ প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ঈশা খান চৌধুরী থেকে শুরু করে, তারা যেভাবে তাদের ইলেকশন করেও তারা সময় বার করে যে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। শুভঙ্কর সরকার প্রায় বলতে গেলে বিস্তীর্ণ কনস্টিটুয়েন্সিগুলোকে কাভার করেছেন, এতটা ওনার প্রেশার থাকা সত্ত্বেও। সেই জন্য আমরা মনে করি যে কংগ্রেসই
আসতে চলেছে, সময়ের অপেক্ষা করুন। 1.5 মাস ধরে আমরা যা প্রচার করেছি, প্রত্যেকের কাছে পৌঁছেছি, তাতে আমাদের মনে হয়েছে আমাদের রাজ্যে লোকেরা ইজ লুকিং ফর অ্যান অল্টারনেটিভ। তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে পিপল আর লুকিং ফর অ্যান অল্টারনেটিভ, এটা আমরা এখনও বিশ্বাস করি। বাম কংগ্রেসের শক্তি পশ্চিমবাংলায়, লেফট কংগ্রেস, আইএসএফ শক্তি ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলিতে বাড়বে, ভোট পার্সেন্টেজও বাড়বে। ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের যে সিনারিওটা চেঞ্জ হয়েছে সেটা খুব কাকতালীয়। এত টাকা খরচা করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আগে কোনো দিন হতো না, ব্যাপক টাকা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় লোক ভাড়া করে পলিটিক্যাল ক্যাম্পেইন করা হচ্ছে। প্লাস ওয়েস্ট বেঙ্গল ইলেকশন অনেক বেশি স্টার কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের পলিটিশিয়ানদের একটা ট্রেন্ড ছিল, যারা মিডল ক্লাস লোকেরা পলিটিশিয়ান হতো, গরিব লোকেরা পলিটিশিয়ান হতো, রিপ্রেজেন্টেটিভ হতো, এমএলএ এমপি, সেটা ভেঙে যাচ্ছে। প্লাস হেলিকপ্টার উড়িয়ে উড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্যাম্পেইন, এটাকে একটা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করাটা আমাদের একটা পলিটিক্যাল স্ট্রাগল। কারণ পলিটিশিয়ানকে দেখতে লাগে না এখন সাধারণ মানুষের মতো, এটাকে চেঞ্জ করা দরকার আছে। এই মানুষ খুব ভালোভাবে এটা নিচ্ছে বলে আমাদের মনে হয়নি। বেসিক্যালি যেটা নির্বাচন আমরা দেখলাম 92% ভোট মানুষ উৎসাহ করে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। সন্ত্রাস হয়নি, ছাপ্পা হয়নি, রিগিং হয়নি, কোনো রাজনৈতিক দলই অভিযোগটা আনেনি। এবার মানুষ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পেরেছেন। এই ভোট দেওয়ার পরে এবার দুধ কা দুধ পানি কা পানি হবে, যে মানুষ কাকে ভোট দিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করার জন্য তাকে রায় দিচ্ছে। আগামী দিনের বাংলার ভবিষ্যৎ কাদের হাতে থাকবে, আগামী দিনে যুবকদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা কে করবে, পশ্চিমবাংলার শিল্প কারখানাগুলো হবে কিনা। এবার আমাদের অ্যাজামশান হচ্ছে কংগ্রেসের সমর্থন ছাড়া পশ্চিমবাংলায় সরকার হবে না। যে কটা আমাদের কংগ্রেসের গতবার আমাদের শূন্য ছিল, কিন্তু এবারে আমাদের মানুষ আশীর্বাদ দিচ্ছে, আমরা ভালো সংখ্যক আসন আমরা এখানে পাবো। আমাদের এআইসিসি সিদ্ধান্ত অনুযায়ী বিজেপিকে আটকানোর জন্য আমাদের তো অপশান নেই, যাতে বিজেপি ক্ষমতায় না আসতে পারে, তার জন্য আমাদের যাকে সমর্থন দেওয়ার দরকার আমাদের এআইসিসি তাকেই সমর্থন দেবে, এটুকুনি আমরা মনে করি। তো কংগ্রেসের ভোট ব্যাংক অনেক বাড়বে। মুর্শিদাবাদ, মালদার মতো অতীত করে এবার সাফল্যের আশা করছে কংগ্রেস। একই আশা সিপিএমেরও। গত 5 বছরে বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি নেই। এবারের বিধানসভা ভোটে এক ঝাঁক তরুণ তুর্কিকে প্রার্থী করেছে সিপিএম। আশা ঘুরে দাঁড়ানো। বামপন্থীরা এক্সপেক্ট করি দ্যাট দেয়ার উইল বি আ ফেয়ার রেজাল্ট, ভেরি ফেয়ার রেজাল্ট আমাদের, এবং মানুষ তাদের আস্থা আমাদের উপর জানাবে। উইথ রিগার্ড টু বিধাননগর অলসো, আমি স্পেসিফিক্যালি ফর দিস কনস্টিটুয়েন্সি বলছি, এমনিতে মানুষের প্রচুর সাড়া পেয়েছি প্রচারে গিয়ে। সেই প্রচারটা যেহেতু সাড়াটা ভালো, মানুষ রাস্তায় ঢল নেমেছে, হাজারে হাজারে মানুষ হচ্ছে মিছিলে হেঁটেছে, তো ন্যাচারালি হচ্ছে তারাও হচ্ছে যে ভোট কেন্দ্র অবধি ভোট দিতে গেছেন, তারা তাদের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছেন। তো আমরা আশাবাদী। ভূমিকার প্রশ্ন আসে যখন হচ্ছে ত্রিশঙ্কু হয়, যদি যা আমরা যতটা আশাবাদী, বামেরা তো সরকারও করতে পারে। 2021-এর বিধানসভা ভোটের সময় থেকে নজর কাড়তে শুরু করেছে আইএসএফ। 2021 থেকেই বিধানসভায় সিপিএম কংগ্রেস শূন্য। তৃণমূল ও বিজেপি বাদে বিধানসভার শিকে ছেড়ে একমাত্র আইএসএফের। ভাঙড় থেকে জিতে আইএসএফের সবেধন নীলমণি বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। এবারও ভাঙড় কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। কয়েকটি কেন্দ্রে বামেদের সঙ্গে জোট করে এবং কিছু কেন্দ্রে আলাদা প্রার্থী দিয়েছে আইএসএফ। এবারের ভোটে তারা কতটা আশাবাদী? আমরা ডবল ডিজিট এমএলএ সংখ্যা নিয়ে বিধানসভার মধ্যে যাচ্ছি। আমি অনেক আগেই বলেছি যে আমরা যেখানে সিটগুলো দিয়েছি, 2021 সালে আমাদের সিট সংখ্যা ছিল 32টা সব মিলিয়ে, এবার আমরা 30টা। কিন্তু বিগত 5 বছরে আমাদের সংগঠন বেড়েছে, কর্মী মার খেয়েছে, জেল খেটেছি, কেস খেয়েছি আমরা, আমাদের কর্মীরা, একাধিক কর্মীকে তারা খুনও করেছে। সংগঠন বেড়েছে, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এবং অ্যাভারেজ যাতে বেশি হয় সেই স্বার্থের জন্য আমরা সেটাও মাথায় রেখে আমরা সিট সংখ্যা কমিয়েছি। ফলে আমাদের, আমি এটাকে জোর গলায় বলছি, এবার নির্বাচনে আমরা ডবল ডিজিটের বিধায়ক নিয়ে বিধানসভার মধ্যে যাব। বাকি দেখুন, অনেকে অনেক কথা বলছে, পারলে 294 তৃণমূলকে দেখিয়ে দেবে কোনো জায়গায়, বিজেপি চাইলে তার 294টাই তাকে দেখিয়ে দেবে। কিন্তু এতটুকু আমি হলফ করে বলতে পারি, বাম আর আইএসএফ
ঐক্যবদ্ধভাবে যে লড়াইয়ের বার্তা দিয়েছে, এই বাম এবং আইএসএফের অভূতপূর্ব রেজাল্ট হবে। তৃণমূল বিজেপি দুটো দলই দেখবেন যেভাবে তারা টিআরপি বাড়ানোর জন্য বা তাদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এত পাচ্ছে গল্প শোনাচ্ছে, এটা তারা পাবে না। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে নাটকীয়ভাবে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। এরপর নতুন দল গড়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। নিজেও লড়ছেন, তার দল আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও একাধিক আসনে লড়ছে। আমার দল ডবল ডিজিটে পৌঁছাবে, ডবল ডিজিটে রেজাল্টে থাকবে এবং রাজ্যের অ্যাসেম্বলি ইলেকশন 4 তারিখে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে হ্যাং অ্যাসেম্বলি হবে। আর আমার যে আমি তো জিরোতে, আমার আমজনতা উন্নয়ন পার্টি জিরো, কংগ্রেসও জিরোতে নেমেছে লড়াইয়ে, সিপিএমও জিরো থেকে নেমেছে। তো আমি সেই দিক দিয়ে বলছি যে আমি কংগ্রেস, সিপিএম, আইএসএফ তাদের থেকে আমার সংখ্যা অনেক বেশি থাকবে আমজনতা উন্নয়ন পার্টি। এই মুর্শিদাবাদে আমি বলেছিলাম জোর গলায় যে তৃণমূলকে শূন্য এনে দেবো। শূন্য যদিও না হয় 3-এর বেশি যদি যাই তাহলে আপনারা বলবেন যে হুমায়ুন কবিরের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই বা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে হুমায়ুন কবির অত্যন্ত অযোগ্য বা মানে আনফিট, এটা বলতেই পারেন। রাজনৈতিক দলগুলো যখন সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করতে ব্যস্ত, তখন মুখে মুখে আলোচনায় উঠে আসছে আরেকটা বিষয়, এবারের রেকর্ড ভোটদানের হার। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও পশ্চিমবঙ্গে রেকর্ড ভোটদান হয়েছে। সকাল থেকেই দলে দলে মানুষ লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন, গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। শুধু শতাংশের হিসেবেই নয়, রেকর্ড তৈরি হয়েছে ভোটার সংখ্যাতেও। 2021-এর বিধানসভা ভোটের তুলনায় 2026-এ ভোটার সংখ্যা 51 লক্ষ কমলেও গতবারের তুলনায় এবার প্রায় 31 লক্ষ ভোট বেশি পড়েছে। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 82% ভোট পড়েছিল, আর এবার 2026-এ গড়ে ভোট পড়েছে প্রায় 93%। অর্থাৎ গতবারের তুলনায় এবারের নির্বাচনে প্রায় 11% ভোট বেশি পড়েছে। এই বিপুল ভোটদান নজিরবিহীন এবং সর্বকালীন রেকর্ড। শতাংশের পাশাপাশি রেকর্ড তৈরি হয়েছে সংখ্যার হিসাবেও। 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মোট ভোটার ছিল 7,34 লক্ষ। এসআইআরের জেরে এবার ভোটার সংখ্যা কমে হয়েছে প্রায় 6,83 লক্ষ। অর্থাৎ 2021-এর তুলনায় এবার 51 লক্ষ ভোটার কমেছে। অর্থাৎ মোট ভোটার কমলেও প্রদত্ত ভোট চোখে পড়ার মতো বেড়েছে। 2021-এ ভোট দিয়েছিলেন 6,03 লক্ষ ভোটার, আর এবার মোট ভোট দিয়েছেন 6,34 লক্ষ ভোটার। দুদফা মিলিয়ে 2021-এর তুলনায় ভোটদাতার সংখ্যা বেড়েছে প্রায় 31 লক্ষ। প্রথম দফায় যে 16টি জেলায় ভোট হয়েছে, 2021-এর তুলনায় সেই জেলাগুলিতে প্রায় 11.5 লক্ষ বেশি ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার 7 জেলায় বেশি ভোট পড়েছে প্রায় 9.5 লক্ষ। এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল ভোটদান কেন? বুথের ভোট এবং পোস্টাল ব্যালট যদি ধরেন, এই সংখ্যাটা ইনিশিয়ালি আমরা 34 লক্ষ পাচ্ছি, কিন্তু এটা প্রায় 36 থেকে 37 লক্ষ হবে। তো আপনারা যে প্রায় 6.5 কোটির উপর কিছু ভোটার, তার 36 লক্ষ ভোটদান যদি আপনারা দেখেন, এফেক্টিভলি কিন্তু এইটাই হচ্ছে বেশি ভোটদান। এবং এই ভোটদানটার অধিকাংশই কিন্তু হিন্দু বাঙালি ভোটের বৃদ্ধি। এইটা সরকারকে রাখার ভোট না, এটা সরকারকে ফেলার ভোট। এবং এই ভোটেই ভারতীয় জনতা পার্টি সম্ভবত আশানুরূপ ভালো ফল করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ এসআইআরের পর ভোটদানে তৈরি হওয়া প্রবল আগ্রহ এবং এসআইআরের পর ভোট না দিলে নাম বাদ যেতে পারে এই উদ্বেগ। তাই ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও দলে দলে মানুষ এসে ভোট দিয়েছেন। যারা বহুদিন ভোট দেননি তারাও এবার ভোট দিয়েছেন। দ্বিতীয়ত, এবার ভোট হয়েছে মোটামুটি শান্তিতে, বুথে গন্ডগোল হয়নি, এলাকাতেও গন্ডগোলও ছিল নগণ্য। তাই বিপুল সংখ্যক ভোটার বুথমুখী হয়েছেন। গতবারের থেকে এবার 13% ভোটার কমেছে। অর্থাৎ গতবার যদি তালিকা অনুযায়ী 100 জন মানুষ ভোটার তালিকায় নাম থাকতো, এবার 87 জন মানুষের নাম রয়েছে। প্রথমেই 13% স্ট্রেট অ্যাওয়ে বাদ। তাই 100 জনের মধ্যে 2021-এ 84% মানুষ ভোট দিয়েছিল, আর 87 জনের মধ্যে যদি সেই হিসেবটা করা হয়, তাহলে 84%টা গিয়ে 90% প্লাস 91%-এ দাঁড়ায়।
তার সাথে আরও যে 2% বা 3% অতিরিক্ত ভোট বেড়েছে, সেটাও খুব ন্যাচারাল বৃদ্ধি। শতাংশের হার তো বাড়বে, তার একটা বড় কারণ হচ্ছে যে মৃত ভোটার এবং যারা শিফটেড ভোটার, স্থানান্তরিত ভোটার, যারা ভোট দিতেন না বা একাধিক জায়গায় নাম আছে, সেই নামগুলো লিস্ট থেকে বাদ গেছে। এবার সেই নামগুলোর মধ্যে একটা অংশের ভোট তৃণমূল ছাপ্পা দিত, যেমন দ্বিজেনবাবুর ভোট দিত। এইবার যদি ঠিকঠাক করে সুযোগ পেতে এবার হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভোটটা কি আশা ভোসলের ভোটটাও পশ্চিমবাংলায় পড়ে যেত। কিন্তু সেই নামগুলো যেহেতু ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সেহেতু তৃণমূল কংগ্রেস যে ভোটটা দেয় সেটাকে বাদ দিয়েও একটা বড় অংশের ভোট এবার পড়েনি বা লিস্টে নামগুলো ছিল না, অতএব অটোমেটিক্যালি পোল ভোটের পার্সেন্টেজ বাড়বে। দ্বিতীয় কথা, এবার আমরা দেখেছি যে মানুষের মনে একটা তীব্র ভয় তৈরি হয়েছিল যে আমি যদি এবার ভোটটা না দিই তাহলে আমার নাম আবার কেটে যেতে পারে। নজিরবিহীনভাবে এবার যে বিপুল ভোট পড়েছে তাতে কার লাভ আর কার ক্ষতি হবে? এত মানুষ যে ভোট দিলেন তা কি পরিবর্তনের জন্য নাকি প্রত্যাবর্তনের পক্ষে, তা বোঝা যাবে সোমবার। রেকর্ড ভোট, বাম্পার ভোট, এতে কার লাভ কার ক্ষতি এ নিয়েই এখন জোর বিতর্ক। একাধিক জেলায় 90% উপরে ভোট পড়েছে, একাধিক বুথে ভোট পড়েছে 96 থেকে 99%। যেমন উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের রোহান্ডা হাই স্কুলের 261 নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা 1221 আর ভোট দিয়েছে 1212। মাত্র 9 জন ভোট দেননি, অর্থাৎ ভোট পড়েছে 99.3%। টোটাল ভোটার 1226, 5 জন ডিলিট হয়ে গেছে। টোটাল ভোট দিয়েছে 1212, 9 জন ভোট দেয়নি। এবার এত পার্সেন্ট কেন হলো? এসআইআর নিয়ে একটা ঘটনা, একটা গল্প এলাকায় রটেছে, যার জন্য প্রচুর মানুষ ভোট দিয়েছে। এত প্রচুর সংখ্যক ভোটার বুথে আসাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের সঙ্গে আইএসএফের রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বরাবরই এখানকার বাসিন্দারা আনন্দের সঙ্গে ভোটের দিন ভোট দিতে আসেন। এবার এসআইআর এর কারণে প্রচুর মানুষের নাম বাদ গেছে, যারা মৃত, যারা অন্যত্র চলে গেছেন তাদের নাম বাদ গেছে। কাজেই যে সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তারা প্রত্যেকবারই ভোট দেন, অর্থাৎ এটা নতুন কিছু নয়। কিন্তু আইএসএফের বক্তব্য, শাসক দলের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন যেহেতু অভয় দিয়েছেন, সেই কারণেই ভোটাররা বুথমুখী হয়েছেন। এর আগেও আমাদের যখন বিভিন্ন ইলেকশন হয়েছে আমরা দেখেছি যে আমাদের রোহন্ডাতে কিন্তু ভোট পড়ার মানসিকতা বা প্রবণতা একটু বেশি। তার কারণ আমরা প্রত্যেকেই ভোট দিই এবং আনন্দের সঙ্গে সঙ্গেই ভোট দিই। এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এসআইআরের জন্যে যে ডিলিট ভোট এবং যে ট্রান্সফার ভোট, সেটা টোটালটাই এখান থেকে শিফটেড হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। সেই কারণে প্রায় কোথাও কোথাও দেখবেন আপনি 90%-এর মতো প্রায় ভোট পড়েছে আমাদের রোহন্ডাতে। নির্বাচন কমিশনারকে তিনি যে মানুষের মনে থেকে এই ভয় বার করে আজকে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। খামারপাড়া, খাসপুর, রমাগাছি, এদিকে 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, 15 বছর পরে মানুষ ভোট দিয়েছে। এটা গণতন্ত্রের একটা উৎসব। মানুষ যাকে ভালো লাগবে ভোট দিক, কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে, আমরা খুশি। উত্তর 24 পরগনারই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের 63 নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা 601 আর ভোট দিয়েছে 593 জন, অর্থাৎ ভোট পড়েছে 98.7%। 601 জন ভোটার, 593 জন ভোট দিয়েছে, 98% পোল। কেন্দ্রীয় বাহিনী ছিল, এবছরে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, এটা একটা ব্যাপার। আর তাছাড়া আমার বুথে খুব একটা কোনোদিনও কোনো সমস্যা হয়নি। আমার এই দুটো বুথে শান্তিপূর্ণভাবেই ভোট হয়, 90% উপরে ভোট হয়। এবছরে একটু অপেক্ষাকৃত বেশি ভোট হয়েছে আর কি। আর এই বুথে এসআইআরে মৃত স্থানান্তরিত 57 জন ভোটারের নাম আগেই বাদ গেছে। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে 45 জনের নাম, অর্থাৎ তারপরও যা ভোট পড়েছে তার রেকর্ড। নিশ্চিন্তে ভোট দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। হারোয়া বিধানসভা কেন্দ্রের 2টি বুথেও রেকর্ড ভোট পড়েছে। দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের 135 নম্বর বুথ। এখানে মোট ভোটার 780 আর ভোট দিয়েছে 765 জন, অর্থাৎ ভোট পড়েছে 98%। এসআইআর হওয়ার পরেই প্রথম ভোট। অনেক যারা বাইরে, এখান থেকে বাইরে কাজ করে, তারা পর্যন্ত সবাই এখানে বাড়ি চলে এসছে এই ভোটটা দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে সব ঠিক থাকে। অনেক মহিলারা আছে যারা বাইরে বিয়ে হয়েছে, তারা পর্যন্ত আমি কালকে দেখলাম সব এখানে এসে ভোটটা দিয়ে গেছে। এবারে নির্ভয়ে সবাই ভোট দিতে পেরেছে, কোনো ভয়টাই ছিল না। এবার পুলিশ প্রশাসন তো
প্রচুর ভালোভাবে করা সব গার্ড দিয়েছে। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রেরই দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোর্দ শিশু শিক্ষা কেন্দ্রের 139 নম্বর বুথ, এখানে মোট ভোটার 1192 আর ভোট দিয়েছেন 1122 জন, অর্থাৎ ভোট পড়েছে 94.1%। হাড়োয়া বিধানসভার 139 নম্বর বুথ, এখানে প্রচুর ভোট পড়েছে গতকাল নির্বাচনে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে প্রচুর পরিযায়ী শ্রমিকের বসবাস। অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে তারা কেউ ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যে ভোট দিতে আসেননি, কিন্তু একে এসআই এর আতঙ্ক, আর সেই কারণেই তারা আতঙ্কেই প্রচুর টাকা খরচা করে ভিন রাজ্য থেকে এসছেন শুধুমাত্র ভোট দেবার জন্য। বিজেপি সরকারের চক্রান্তে যে এসআইআরটা হলো, এতে যে কত মানুষ আত্মহত্যা করেছে, মানুষের মনে, সাধারণ মানুষের মনে একটা ভয় চলে আসছে। বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষ, পরিযায়ী শ্রমিকরা, তারা একটা ভোটের জন্য এসছে যাতে আমাদের বাংলাটাকে রক্ষা করার জন্য। প্রশাসনিক যা ব্যবস্থা, তারা যা মোটামুটি আপনার ধরুন যেভাবে তারা সেন্ট্রাল ফোর্স যা সহযোগিতা করেছে, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এখানে হুমকি ধুমকির ভয় থেকে। সেখান থেকে তার দিক দিয়ে দেখতে গেলে মানুষ পুলিশের সহযোগিতা নিয়ে, সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিয়ে মানুষ হেসে খেলে আরামসে ভোট দিয়েছে। ভোটদানের রেকর্ড, ভোট শতাংশে তো বটেই, ভোটার সংখ্যাতেও রেকর্ড। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্র, এই জেলায় ভোট পড়েছে 91.43%। এর মধ্যে গোঘাট বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটদানের হার জেলার সবকটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি, 93.57%। হুগলি জেলার আরেকটি বিধানসভা কেন্দ্রে ধনেখালিতেও ভোট পড়েছে 93%-এর ওপর। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের কুলতলা প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রের 124 নম্বর বুথে ভোট পড়েছে 99%-এর ওপর। এই কেন্দ্রে ভোটার রয়েছেন 1340 জন আর ভোট দিয়েছেন 1319 জন। নিরাপত্তা কঠিন নিরাপত্তা ছিল, তার উপরেও কিন্তু মানুষ যে ভোট দিয়েছে কোনো সমস্যা কিন্তু দেখা যায় না। ওটা 99% ভোট পড়েছে। কত নম্বর বুথে ওটা? 124 নম্বর বুথ। নিরাপত্তা খুব আঁটো ছিল, কেন্দ্র বাহিনী ছিল, বাইরে এই স্কুল, 5 দেওয়া স্কুল, বাইরে সমস্ত লাইন দেওয়ান করেছিল, কেন্দ্র বাহিনী ছিল, বাইরেও ছিল, ভিতরে কেউ প্রবেশ করেনি। প্রতিটা একে একে একটা ভোটারকে ছাড়ছে, ভোট দিচ্ছে, যে যার বেরিয়ে যাচ্ছে। বিপুল ভোটের রেকর্ড হয়েছে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রেও। সপ্তগ্রাম বিধানসভার বাদিনাল প্রাথমিক বিদ্যালয়, এখানকার 222 নম্বর বুথে মোট ভোটার 626 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 593 জন। এই 593 জনের মধ্যে পুরুষ ভোটার 311 জন ও মহিলা ভোটার 282 জন। হ্যাঁ, এবছর একটু সব মানুষের মধ্যে উৎসাহটা বেশি। যারা পরিযায়ী ছিল তারাও বাইরে থেকে এসেছে একটা উৎসাহের সাথে ভোট দেওয়ার জন্য। ভোট প্রায় হয়েছে আমাদের এখানে, আমার পাশের বুথটা হয়েছে 6টা পর্যন্তই হয়েছে। আমারটা একটু আগে, একটু ভোটার কম ছিল বলে একটু আগে, একটু ফাঁকার মধ্যেই হয়ে গেছে আর কি। সপ্তগ্রাম বিধানসভায় 93%-এর উপর ভোট পড়েছে। মানুষ এবারে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, যে যারা ভোট দিতে পারতো না, যারা ভয়ে থাকতো, যারা মনে করতো না ভোট দিতে ঝামেলা হতে পারে, অনেক বয়স্ক প্রবীণ নাগরিক আছে যারা ভোটের দিকে তাকাতো না। আমি এবারে দেখেছি যারা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ভোট করিয়েছি, 80 ইয়ার্স ওল্ড যারা আছে, এবং তার সাথে যাদের বয়স্ক যারা আছেন, যারা ভোট জানি যে হয়তো দিতে আসবে না, কিন্তু তারাও তার বাড়ি ফ্যামিলির লোককে বলছে আমাকে ভোট দিতে নিয়ে চল। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও নজিরবিহীন ভোটের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। ভোটাধিকার প্রয়োগ করেছেন রেকর্ড সংখ্যক ভোটার। প্রথম দফায় 93.19% এবং দ্বিতীয় দফায় ভোট পড়েছে 92.56%। নির্বাচন কমিশন সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনায় 93.17% ভোট পড়েছে। এই জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের 188 ও 188 এ বুথের ভোট কেন্দ্র ছিল কন্যানগর। সেখানে 1243 ভোটার রয়েছেন। ভোট দিয়েছেন 1170, অর্থাৎ 94% ভোটারই ভোট দিয়েছেন। বিপুল ভোট পড়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গাতে, এবং আমরা রয়েছে এই মুহূর্তে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, এবং সেই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে কন্যানগর কলোনি ইপিএফ স্কুল, এবং সেখানে দুটি বুথ রয়েছে, যেমন 188 এবং 188 এ। এই দুটি বুথের মধ্যে যে মোট ভোটারের সংখ্যা 1243 এবং তার মধ্যে ভোট পড়েছে 1170, অর্থাৎ শতাংশের হিসেবে দেখলে প্রায় 94%-এর ওপরে কিন্তু ভোট পড়েছে। এবং এখানেও কিন্তু যে বিষয়টা সাধারণ
সাধারণ মানুষ বলছে যে ভয় ডরহীনভাবে তারা ভোট দিতে আসতে পারছিল এবং তার জন্যই এই রকম ভোট পার্সেন্টেজ এবারেও কিন্তু বিভিন্ন প্রান্তে সেই জায়গায় দেখা যাচ্ছে এবং তার মধ্যে রয়েছে এই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রও। খুব শান্তিপূর্ণ, খুব সুন্দর ভোট হয়েছে একদম। এবারে ভয়ের কোনো ব্যাপারও ছিল না, কিচ্ছু নেই, খুব সুন্দর ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে পানাকুয়া, কুলেরদারি, আমগাছিয়া, সেখানে মানুষ দীর্ঘ 15 বছর ভোটই দেয়নি, তারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ক্যানিং পূর্বে 97.51%। ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকছেন এক বৃদ্ধ, দিলেন ভোট, এরপরই মেঝেতে পড়ে গেলেন। দ্বিতীয় দফার ভোটে হাওড়ার উদয়নারায়ণপুরে এই বৃদ্ধের মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই, বয়স 82। তিনি হাওড়ার উদয়নারায়ণপুরে 245 নম্বর বুথের ভোটার। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বুধবার ভোট দেওয়ার পরই মারা যান। পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাতেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি, তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঠেলাঠেলি দেখো আমাকে হাতে ঠেলে দিয়েছে কোথা, বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না, সিআরপিএফ পরে ঠেলে দিয়েছে, পড়ে গেছে, পড়ে যেতে কেউ তুলে না, তারপরে আমি ছুটে গিয়ে ধরে ভোট দিতে গেছে, মুসিনি আমি ঠেলে যে দিয়েছে, মেশিনি পড়ে গেছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে লিখেছেন, উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ তার ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। নিজে নিজে হাঁটার মতো শারীরিক অবস্থা না থাকায় তার ছেলে তাকে বুথে ঢুকতে সাহায্য করার চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনী দুজনকেই ধাক্কাধাক্কি ও মারধর করে। বৃদ্ধটি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এই প্রেক্ষাপটে ভোট গ্রহণ কেন্দ্রের এই ভিডিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে ভিডিওতে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকছেন এক বৃদ্ধ। ভোট দেওয়ার পর মেঝেতে পড়ে গেলেন তিনি। এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশনের দাবি, 82 বছর বয়সী পূর্ণচন্দ্র দলুই 29 এপ্রিল 245 নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তাকে সাহায্য করতে তার ছেলে বুথের ভেতরে ইভিএম পর্যন্ত যেতে পেরেছিলেন। ভোট দেওয়ার পর বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। আমি যে ডিও থেকে রিপোর্ট পেয়েছিলাম, আমার কাছে রেকর্ড আছে, ডিও বললেন উনি ভোট দিয়ে বেরিয়ে গেছিলেন, তারপরে একটা হার্ট অ্যাটাক কি ছিল ওটা হলো। দেওয়ার নো কমপ্লেন্ট, কিছু হয়েছে নি হয়েছে, ধাক্কা ধাক্কি কি দিয়েছে নি দিয়েছে, কেউ তো দেখেনি ওখানে, যে দেখেছে তো কমপ্লেন করুন না। এটা নির্বাচন কমিশন ভিডিও সামনে আনার পর তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে বিজেপি। আসলে এমন মৃত্যুবিহীন ভোট 15 বছর না 50 বছরে বাংলার মানুষ দেখতে পায়। যারা কেন্দ্রীয় বাহিনীর ওপর এই ধরনের দোষ চাপাচ্ছেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী ছাড়ার কিছু বলতে ইচ্ছে করেন। এই দফাতেই সব জায়গায় বাম্পার ভোটিং হয়েছে। এই উপচে পড়া ভোটের নেপথ্যে নানা কারণ থাকতে পারে, তার মধ্যে অবশ্যই একটা হলো এসআইআর। এবার ভোট না দিলে পরে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, এই আশঙ্কা থেকেও অনেকে ভোট দিয়েছেন। ভিন রাজ্য ভিন দেশ থেকে ট্রেনে প্লেনে চড়া দামে টিকিট কেটে অনেকেই ফিরেছেন রাজ্যে। যেমন সল্টলেকের বাসিন্দা, পেশায় চিকিৎসক অর্ণব সরকার, 20 বছরের উপর কর্মসূত্রে থাকেন প্যারিসে। বিধাননগর কেন্দ্রের ভোটার তিনি। দ্বিতীয় দফায় ভোট দিতে আকাশপথে প্রায় 8000 কিলোমিটার পেরিয়ে শেষবার ভোট দিয়েছিলেন 2011 সালে। এসআইআর হয়েছে এবছর, সেরকম একটা নতুন আবহাওয়া, তো সেই হিসেবে মনে একটা ছিল যে অনেকদিন ভোট দেওয়া হয়নি, এবার ভোট দিতে যেতে হবে। সুদূর ইউরোপ থেকে 11 বছর পর ঘরে ফিরে দিলেন ভোট। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পেরে নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিধাননগরের বাসিন্দা চিকিৎসক অর্ণব সরকার। আমার মনে হয় ঐতিহাসিক যেটা আমি দেখলাম এবছর, সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গে হয়তো প্রথমবার আমি আমার অন্তত দেখা যে বিশেষ কোনো হিংসা হয়নি এবং কোনো মানুষের মৃত্যু হয়নি। সেটা একটা বিরাট বড় ব্যাপার। কেননা এত বছর ধরে আমি সবসময় শুনে আসতাম যে ভোটের আগে এতজনের মৃত্যু হয়ে গেল, এখানে এতজনের মৃত্যু হলো, আজকে এখানে বোম পড়লো, কালকে এখানে, সেইগুলো যে হয়নি সেটা একটা বিরাট বড় উৎসব। এটাই আমার মনে থাকবে। এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে এত সংখ্যায় ভোট দেওয়া,
সেটাও একটা বিরাট বড় ব্যাপার। ভোট কেন্দ্রে লম্বা লাইন, বিপুল উৎসাহ, রেকর্ড ভোট। দুদফায় কার্যত উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট দিতে ঘরে ফিরেছেন অনেকেই, ভিন রাজ্য থেকে এমনকি ভিন দেশ থেকেও। এখন ভোট দিয়ে ফিরতে গিয়ে অনেকেই নাস্তানাবুদ হচ্ছেন, কারণ ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট, আবার প্লেনে ফিরতে গিয়েও সমস্যা। অভিযোগ ঝোপ বুঝে কোপ মারছে বিমান সংস্থাগুলিও। বিমান পথে কলকাতা থেকে যে রুটের ভাড়া গড়ে 5 থেকে 8,000 টাকা, যাত্রীদের অভিযোগ বৃহস্পতিবারই এক ধাক্কায় সেটা বেড়ে হয়েছে 30 থেকে 40,000 টাকা। কর্মসূত্রে যারা ভিন রাজ্যে থাকেন তাদের অনেকেই রাজ্যে ফিরে এসেছিলেন ভোটের জন্য। ভোট শেষ হয়ে গেছে, এখন আবার ফেরার পালা। কিন্তু এই যাওয়ার আশায় নাভিশ্বাস উঠছে প্রত্যেকেরই, কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, আর প্লেনের ভাড়া আকাশ ছোঁয়া। হাওড়ার বাসিন্দা সুপর্ণা মিত্র, তার মেয়ে কর্মসূত্রে থাকেন দিল্লিতে, এসেছিলেন ভোট দিতে। এবার দিল্লি ফিরতে গিয়ে বিমানের ভাড়া দেখাচ্ছে 43,000 টাকা। ভোটের জন্য এসেছিল, পরশু ভোরবেলা এসছে, সন্ধ্যের টিকিট কাটতে পারিনি, 43,000 লাস্ট দেখিয়েছে টিকিটের দাম। আর হ্যাঁ, ওই জন্য মাঝরাতের টিকিটে আমাদের হাওড়া থেকে এসে মাঝরাতে এসে ওকে কালেক্ট করতে হলো, যেহেতু প্লেনেই ফ্লাইট মাঝরাতের টিকিটের রেট একটু কম ছিল। কেন এতটা হাই হবে? ফ্লাইটের টিকিটের দামটা এতটা হাই হবে কেন? দিল্লি থেকে আসতে নর্মাল যেখানে লাগার কথা 5 থেকে 6,000, সেখানে টিকিটের দামটা বাড়াতে বাড়াতে একটা সময় দেখি 32,000, ইভেন 40,000 অবধি। ওয়াই? এই জায়গাটা হবে কেন? কন্ট্রোল থাকবে না কেন? প্রায় একই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে হাজরার বাসিন্দা জয়া রায়কে। তার মেয়ে ভোট দিতে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছেন। তার দাবি, বেঙ্গালুরু ফিরতে এখন বিমান ভাড়া 25,000 টাকা দেখাচ্ছে। মেয়ে ভোট দিতে এসেছেও 10-এর ওপর দিয়ে কেটে, কিন্তু যদি মনে করতো যে আমি আজকে যাব, গতকাল কাটবো টিকিটটা, তাহলে এখন 25-এর কাছাকাছি দাম। ফ্লাইটের ইয়েটা একটু বেড়েই গেছে। বর্ধমানের বাসিন্দা মতিলাল মুর্মু ভোট দিতে বেঙ্গালুরু থেকে এসেছিলেন। তার দাবি, ফেরার জন্য ট্রেনের টিকিট না মেলায় 19,000 টাকা দিয়ে প্লেনের টিকিট কাটতে হয়েছে। ট্রেনে ভিড় অনেক, রিজার্ভেশনে অনেক ভিড়। যাওয়ার সময় ট্রেনে যাচ্ছি, কেটে যাচ্ছি, মানে ডাইরেক্ট যাচ্ছি না, ব্যাঙ্গালোর যাচ্ছি না, চেন্নাই হয়ে যাব। একটু কম পড়ছে, মানে আগে থেকে প্ল্যান করা ছিল এরকম। এখন আই থিঙ্ক 19,000 থেকে স্টার্ট এরকম। ট্রেনেও এখন লম্বা ওয়েটিং লিস্ট। পূর্ব রেলে না প্যাসেঞ্জারদের জন্যই মানে ভীষণভাবে আমরা কনসার্ন, মানে ইনফ্যাক্ট প্যাসেঞ্জার আমাদের সেন্টারে থাকে। তো যারা ধরুন ইলেকশনের জন্য যেসব এসেছেন তাদেরকে দুভাবে আমরা ডিল করি। একটা ধরুন যারা রিজার্ভ টিকিটে আসে তারা প্ল্যান করে আসছেন, সুতরাং তারা সেইভাবেই ফিরে যাচ্ছেন। এবার হতেই পারে যে অনেকের ফেরার সময় কোনো টিকিট নেই, সেক্ষেত্রে আমরা ধরুন আমাদের রিগ্রেট লিস্ট দেখার পরে আমরা দেখি যে কোন কোন ট্রেনে আমাদের রিগ্রেট হয়ে যাচ্ছে, মানে ওয়েটিং লিস্টেও আর টিকিট পাওয়া যাচ্ছে না, সেই সব রুটে আমরা কিন্তু সেপারেট স্পেশাল ট্রেন চালিয়ে দিই। আমরা মে মাসে না একটা আমাদের সুবিধা যে ইলেকশন ইয়ারে মে মাসে কিন্তু আমরা সবসময় প্রচুর স্পেশাল ট্রেন চালাই। সেই স্পেশালগুলো কিন্তু আমাদের যারা ফিরে যেতে চাইছেন তারাও কিন্তু সেই স্পেশালগুলো ধরেও ফিরে যেতে পারবেন। সুতরাং যে শুধু আমার যেগুলো রেগুলার ট্রেন তাতে ওয়েটিং লিস্ট আছে বলেই যে আমি ফিরতে পারবো না সেরকম ব্যাপার নেই। আমাদের দেখতে হবে সেই রুটে অল্টারনেট কি আমাদের সামার স্পেশাল চলছে। তাছাড়াও যদি আমরা দেখি আনরিজার্ভ টিকিট বা আনরিজার্ভ প্যাসেঞ্জারদের জন্য যে কোনো স্টেশনে কোনো ট্রেনে বা কোনো ট্রেনে খুব হেভি রাশ হয়েছে, আমাদের গ্রাউন্ডে আমাদের কমার্শিয়াল স্টাফ আছে, আমাদের আরপিএফ আছে, যে মুহূর্তে ফিডব্যাক দিয়ে দিই আমরা সাইমultaneously সেম পাতে অল্টারনেট ট্রেন চালিয়ে দেওয়ার বন্দোবস্ত করি। এরই মধ্যে নির্বাচন কমিশন ও তৃণমূলের সংঘাত গড়ালো আদালতে। ভোট গণনা সংক্রান্ত একটি মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু বললেন, কোর্টে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা এবং হতাশা প্রকাশ পাচ্ছে। পাল্টা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি ডিস্টার্বিং এলিমেন্ট। হাইকোর্টের বিচারপতি ছিলেন? ছি! গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন নিয়োগ করা হয়েছে, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বৃহস্পতিবার আদালতে তৃণমূলের আইনজীবী সওয়ালে বলেন, রাজ্যের সরকারি কর্মীদের কেন বাদ দেওয়া হয়েছে? যারা এতদিন ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেন তাদের কেন বাদ দেওয়া হলো? নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কেন ওই পদে নিয়োগ করলো নির্বাচন কমিশন? কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও এই নিয়ে কিছু জানায়নি তারা। মুখ্য নির্বাচনী আধিকারিকের আইনজীবী প্রশ্ন তোলেন, বিধি অনুযায়ী আমরা কেন্দ্র বা রাজ্য যে কোনো জায়গার কর্মীদের নিয়োগ করতে পারি। কমিশন কি আইন বিরুদ্ধ কাজ করেছে? কেন্দ্রীয় সরকারি কর্মী বলে তারা কি অবৈধ বা অনৈতিক কাজ করবেন? এই অভিযোগ একটা গোষ্ঠীর বিরুদ্ধে কেন তোলা হবে? শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে অভিযোগ তোলা হচ্ছে, কোনো তথ্য প্রমাণ নেই।
কেন্দ্রীয় সরকারি কর্মীরা গণনা কেন্দ্রে বসে রাজনৈতিক দলের কর্মীদের ভয় দেখাবেন, হুমকি দেবেন, এই সব অভিযোগ করা হচ্ছে। এর প্রমাণ কোথায়? এই মামলার কোনো ভিত্তি নেই। মুখ্য নির্বাচনী আধিকারিকের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, আপনারা কেন এই অনমনীয় মনোভাব গ্রহণ করছেন? নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য আইন অনুযায়ী যে ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে, সেই আইন মেনেই আমরা কাজ করছি। আধিকারিক নিয়োগ, বদলি এবং অপসারণের ক্ষমতা সংবিধান আমাদের দিয়েছে। এতদিন পর্যন্ত কেন মামলা করেনি তৃণমূল? যেহেতু সোমবার গণনা, তাই বৃহস্পতিবার করা হয়েছে। এটা শেষ মুহূর্তে গণনা পিছিয়ে দেবার কৌশল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি মাত্র রাজনৈতিক দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কমিশনের ক্ষমতা খর্ব করেছে। এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগকে নিযুক্ত করেছে, ট্রাইব্যুনাল তৈরি করেছে। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, কোর্টের রাজনৈতিক ভাষণ দেবেন না। আপনার অসহায়তা এবং হতাশা প্রকাশ পাচ্ছে। পাল্টা তৃণমূলের আইনজীবী বলেন, আপনি ডিস্টার্বিং এলিমেন্ট। হাইকোর্টের বিচারপতি ছিলেন? ছি, প্রতি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হতে পারে না। তৃণমূল কংগ্রেস এখনো মনে করছে যে লুটটা অব্যাহত রাখবে, কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে, যেভাবে ভয়মুক্ত হয়ে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ঠিক একইভাবেই গণনা হবে। কেউ এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। তবে আবার বলছি, খেলা শেষ। এআরও যারা সাধারণভাবে রিটার্নিং অফিসার প্রত্যেকটা বিধানসভার, তাদের নাকি এই শেষ মুহূর্তে নির্বাচন হয়ে যাওয়ার পরে বদলে যাওয়ার কথা হচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের রাখা হবে, কেন্দ্রীয় যারা কাজ করে। কিসের জন্যে? তার মানে প্রত্যক্ষভাবে বলা হচ্ছে, একদিকে বিজেপি বলছে যে আরে নির্বাচন আমাদের জন্য খুব ভালো হয়েছে, আর উল্টো দিকে নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে যে শেষ বেলায় কাউন্টিংয়ে যদি কিছু সুবিধে পাই, যে রিটার্নিং অফিসার হবে সে আমার, পর্যবেক্ষক আমার হবে, তারপর যা ইচ্ছে রেজাল্ট বার করব। এইভাবে হঠাৎ হঠাৎ ইলেকশন কমিশন মত বদল করতে পারেন না। স্টেক হোল্ডার অর্থাৎ পলিটিক্যাল পার্টিদের বিশেষ বক্তব্য আছে এই বিষয়ে। এরকমভাবে ইলেকশন কমিশন তুগলকি মনোভাব দেখাতে পারেন না। ভোট পর্ব শেষ, এবার ফলের অপেক্ষা। তার আগেই দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রে 23টা বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি, যার প্রেক্ষিতে তৎপর খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশে স্ক্রুটিনির কাজ তদারকির জন্য সোজা ডায়মন্ড হারবারে পৌঁছলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা অবজেকশন দিয়েছি, 150টা বুথের মতো অবজেকশন দিয়েছি এবং বলেছি যে আমাদের এই বুথগুলো কিছু বুথে সেলোটেপ মারা ছিল এবং কিছু বুথে আতর দিয়ে দেওয়া হয়েছিল। এই সবার ভিত্তি করে অভিযোগ জানিয়েছি এবং অভিযোগ জানানোর পরে ওনারা সেটা দেখেছেন, দেখে বলে আমরা খতিয়ে ব্যবস্থা নেব। বিজেপির অভিযোগ পেয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করেন জ্ঞানেশ কুমার। নির্দেশ দেন ডায়মন্ড হারবারে গিয়ে স্ক্রুটিনির কাজে তদারকি করার জন্য। মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ পেয়ে ডায়মন্ড হারবারে পৌঁছন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি স্ট্রং রুমে ঢোকেন তারা। এখানে ফলতা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি ও মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রয়েছে। সেখানে নিজে বসে থেকে গোটা স্ক্রুটিনি পর্বে নজরদারি করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। স্যার, এবারে রিপোলে কেন বিশেষ পর্যবেক্ষককে যেতে হলো স্যার? রিপোলের তো অলমোস্ট দেখুন, বিশেষ পর্যবেক্ষক যেটা আছে ওনার ডিসকাশন আছে কোথায় যাবেন। উনি যে সময় যেতে পারেন, স্ক্রুটিনি দেখা যাতে যেখানে যেতে পারেন, ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কেন গিয়েছেন। স্যার, রিপোর্ট হচ্ছে তো তাহলে? আমি কিছু বলতে পারবো না। এদিন সুব্রত গুপ্ত আসার আগে স্ট্রং রুমে পৌঁছে যান ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিশেষ পর্যবেক্ষকের আসার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীও। বিজেপি কি বলবে আমাদের দেখার দরকার নেই, কারণ বিজেপি 3টে হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। না না, আমাদের খবর দেওয়া হয়নি, আমি এসছি এক্ষুনি। আমাদের খবর দেওয়া হয়নি। এই আরোকে নিয়ে যত অভিযোগ আমাদের জানানো, হ্যাঁ পুরো সব নির্বাচন করতে হবে, আমাদের খবর দেওয়া হয়নি। এবার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে? পুনর্নির্বাচন কি হবে? হলে কতগুলো বুথে? সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।